পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ২৬। শ্রবণের ঘুম ভেঙে যায়, চোখ বন্ধ রেখেই বিছানা হাতড়ে ফোন খোঁজে। এক হাতে তখনও সোহাকে জড়িয়ে ধরে আছে। ফোনের সময় দেখে নিয়ে ফোন আবার রেখে দেয়। কাঁধ থেকে চিত হয়ে শয়। সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখার কারণে সোহার বুকের উপর উঠে গেছে। সোহার ঘুম ভেঙে যায়। নিজেকে শ্রবণের বুকের উপর আবিষ্কার করে বুকের উপর থেকে নেমে যেতে চায় দ্রুত, তবে শ্রবণের জন্য পারে না। শ্রবণ ওকে চেপে ধরে আছে দুই হাতে। ছাড়ো। শ্রবণ ছাড়ে না। সোহাকে জড়িয়ে ধরে রেখেই শোয়া থেকে উঠে বসে। পড়ে যাওয়ার ভয়ে সোহা দ্রুত আঁকড়ে ধরে শ্রবণকে। শ্রবণকে আঁকড়ে ধরতে গিয়ে নখের আঁচড় দিয়ে দিয়েছে শ্রবণের উন্মুক্ত পিঠে। ভয়ে পিঠ থেকে হাত সরিয়ে নেয় দ্রুত। নিশ্চিত বকা খাবে এখন। শ্রবণ সোহাকে একইভাবে ধরে রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সোহা নিজেকে শূন্যে আবিষ্কার করেই খামচে ধরেছিল শ্রবণের হাত। শ্রবণ চেঁচিয়ে উঠে সোহাকে ছেড়ে দেয়। বেচারি ঢাস করে পড়ে নিচে। মেন লাইট অন করে ডান হাতের দিকে তাকায় শ্রবণ। সোহার নখের আঁচড়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। জ্বলছে এখন। সোহা নিচে থেকে উঠে দাঁড়ায়। ব্যথা পেয়েছে। শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ কটমট করে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাগের চোটে এখন ফেটেই যাবে। শ্রবণ সজোরে ধমক দিয়ে বলে, খুবলে খুবলে খাবি নাকি আমাকে? জীবনে মাংস খাসনি? সোহা নিজের নখের দিকে তাকায়। শ্রবণের হাতের চামড়া ও নখের ভেতর ঢুকে রয়েছে। প্রণয়নায় শ্রবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, আমি ইচ্ছা করে করিনি। ভয় পেয়ে ধরতে গিয়ে শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, কিছুই করিনি, তাতেই পিঠ পেট হাতের চামড়া খামচে ফেলেছিস। কিছু করলে না জানি কি করতি। ওয়াশরুম থেকে বেরিয়ে হাতের নখ বড় দেখলে প্লাস দিয়ে টেনে পুরোটাই তুলে ফেলব। বলতে বলতে ভেতরে ঢুকে ধরম করে দরজা লাগায়। কেঁপে উঠে হাতের নখের দিকে তাকায় সোহা। নখগুলো তো ছোট ছোটই। ও তো কোনো কালেই হাত পায়ের নখ বড় করে না। ওর হাতের নখের ধার বেশি। মাঝে মাঝে তো নিজের নখ দিয়ে নিজের চামড়ায় উঠে যায়। শ্রবণের ভয়ে নেল কাটার খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। ওয়াশরুমের দরজার নক করে। ভেতর থেকে শ্রবণের কর্কশ গলার স্বর ভেসে আসে, কি হয়েছে? নেল কাটার কোথায়? আমি সাথে করে নিয়ে এসেছি। সোয়ার শুষ্ক ওষ্ঠজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে বলে, খুঁজে পাচ্ছি না। ড্রেসিং টেবিলের ডয়ারে খুঁজে দেখ। সোহা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। পুনরায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর পায়। ফ্লোরেই ল্যাটা দিয়ে বসে হাত পায়ে নখ কাটতে শুরু করে। দোষ করবে নিজে আর শাস্তি দেবে ওকে। বজ্জাত ছেলে। কে বলেছিল ওভাবে ধরে উঠে বসাতে আর বিছানা থেকে নামতে? সোহা নখ কাটা হতে হতে শ্রবণ গোসল সেরে বেরিয়ে আসে। সোহা বসা থেকে উঠে নেইল কাটারটা আগের জায়গায় রেখে দেয়। শ্রবণের দিকে একবার তাকিয়ে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণের ফর্সা চকচকে পিঠ লাল হয়ে আছে। প্রায় 10 মিনিট পেরিয়ে যায়। শ্রবণ ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে বলে, সারাদিন কি এখন ওয়াশরুমেই বসে থাকবি নাকি? বের হচ্ছিস না কেন এখনো? কি করছিস ভেতরে? হঠাৎ দরজায় ধাক্কা আর শ্রাবণের বাজখাই গলার স্বর শুনে চমকে ওঠে সোহা। শ্রবণ এখনো জিমে যায়নি? মরলি নাকি? কথা বলছিস না কেন? নাকি আরেক বেডের কথা ভাবতে ভাবতে বের হওয়ার কথা ভুলে গেছিস? হয়ে গেছে, আসছি। 2 মিনিট পর চুলে টাওয়াল পেঁচাতে পেঁচাতে বেরিয়ে আসে সোহা। শ্রবণের দিকে তাকিয়ে দেখে ট্রাউজার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। জিমে না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করেই বসে, আজকে জিমে যাবেন না? না। কফি নিয়ে আয় যা। সোহা সোজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে। 11টার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে শ্রবণ। বাইক নিয়ে সোজা চলে আসে বন্ধুদের কাছে। বাইরেও যেতে ইচ্ছে করছিল না, আবার ফ্ল্যাটেও থাকতে ভালো লাগছিল না। ভার্সিটির ক্যাম্পাসেই ছিল ওর বন্ধুরা। সিফাত নামের ছেলেটি শ্রাবণের দিকে তাকিয়ে বলে, হেলমেট খুলছিস না কেন? পর্দা শুরু করছিস নাকি? পাশ থেকে রাব্বি নামের ছেলেটি হেলমেট খোলার চেষ্টা করলে শ্রবণ ঝাড়া দিয়ে ওর হাত সরিয়ে বলে, হাত দূরে রাখ, হেলমেট খোল। শ্রবণের হেলমেট গ্লাস উঠিয়ে বলে, কেন? হাসানের নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে। লাল হয়ে ফুলে আছে একটা ছোট্ট ক্ষত। শ্রবণ, তোর হাতে কি হয়েছে? শ্রবণ সহ বাকিদের নজর ওর হাতের দিকে পড়ে। রাব্বি থাবা দিয়ে হাতটা ধরে বলে, দেখে তো মনে হচ্ছে খামচির দাগ। আরে, আমাদের ভাবি খামচি দিয়েছে। শ্রবণের নজর হাসানের দিকে পড়তেই হাসান চোখ দিয়ে ইশারা করে। শ্রবণ কিছু না বলে রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভাবি খামচি দিয়েছে নাকি বিলাই খামচি দিয়েছে সেটা তোদের জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? বিলাই খামচি দিলে ভ্যাকসিন দিতে হবে, আর ভাবি খামচি দিলে। পুরো কথা শেষ না করে চোখে মুখে দুষ্টুমি হাসি ফুটিয়ে তোলে। শ্রবণ বিরক্ত হয়ে বলে, ভালো লাগছে না। খামচি খেতে ইচ্ছে করছে? ভাই, আমার বউ নেই আর বিলাইও নেই, তাই খামচি খাওয়ার চান্সও নেই। আমি তো আছি। আয়, কোথায় কোথায় খামচি খেতে চাস দিয়ে দিই। ছি,
অশ্লীল বেড়া, তোর কাছ থেকে কেন খামচি খাবো, তাও যেখানে সেখানে? বিকজ তোর খামচি দেওয়ার কেউ নেই সেজন্য। হাসান বলে, হেলমেট খুলতো, তোর চেহারা দেখি। গত রাত থেকে তোর চেহারা দেখা হয়নি। শ্রবণ আগের চেয়েও বেশি বিরক্ত প্রকাশ করে বলে, কি হেলমেট নিয়ে পড়ছিস সবাই? তুই কিসের পর্দা করছিস? শ্রবণ হেলমেট খুলে ফেলে। ওর চেহারা দেখে কিছুক্ষণ পাঁচজন হাঁ করে তাকিয়ে থাকে। হাসান বিস্ময় নিয়ে বলে, শ্রবণ, তোর গালে কি হয়েছে? সকলের একই প্রশ্ন। শ্রবণ গম্ভীর স্বরে বলে, ব্যথা পেয়েছি দেখছিসই, কিভাবে পেয়েছিস সেটাই জিজ্ঞেস করছি। সিফাত বলে, ভাবি কামড় দিয়েছে নাকি? সাকিব সিফাতের মাথায় চাটি মেরে বলে, কামড় দিলে এমন হয়, অন্য কিছু হয়েছে। হাসান বলে, তোরা থামবি নাকি ওকে বলতে দে? শ্রবণ বলে না কিছু। পুনরায় হেলমেট পরে বাইকের উপর বসে থাকে। সকলের দৃষ্টি ওর দিকে স্থির। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে সকলের দিকে নজর বুলিয়ে বলে, এভাবে দেখা বন্ধ কর সবাই। রাত 12টার পর বাড়িতে ফিরে হাসান। এতক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিল। মিসেস রিমা নিজের রুমের দিকে এগিয়ে যান। হাসান নিজেও নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বিছানার উপর রীতা বসে আছে। ওকে দেখেই হাসান কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আলমারি থেকে দ্রুত টি শার্ট বের করে গায়ে জড়ায়। ঘুরে দাঁড়িয়ে বলে, এত রাতে না ঘুমিয়ে তুই এখানে কেন? যা নিজের রুমে। আমি যে তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম সেটা এনেছো? হাসান চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, ও শিট, এখন এটার জন্য আমার মাথা খাবে বাচ্চাটা। রিতার মুখের দিকে তাকিয়ে বলে, ভুলে গেছি, আগামীকাল এনে দেব। রিতা গাল ফুলিয়ে বলে, কি? আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি আর তুমি আনতেই ভুলে গেছো? এখন গিয়ে ঘুমা, আগামীকাল এনে দেব বলেছি তো। রিতা ওষ্ঠজোড়া উল্টে বলে, তুমি ইচ্ছে করে আনোনি, বলেছি তো ভুলে গেছি, আগামীকাল এনে দেব। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নয়তো এখনই এনে দেবে। তোকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি, এখনই এনে দাও তাহলে। দোকানদারও তো তোর জামাই আর শ্বশুর হয়, তাই তোর জন্য এই মাঝরাতে দোকান খুলে বসে আছে। আস্তাগফিরুল্লাহ, দোকানদার কেন আমার জামাই আর শ্বশুর হবে? আমার জামাই তো তুমি হবে, শ্বশুর কোথায় রয়েছে সেটা জানি না। বাচালের বাচ্চা, আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেব। বেয়াদব কোথাকার, যা বের হ আমার রুম থেকে। যাব না। উল্টাপাল্টা কথা কখন বললাম? তোর মতো বাচালকে বিয়ে করব আমি? সারা জীবন সিঙ্গেল থাকবো, তবু তোকে বিয়ে করব না। দেখা যাবে সেটা কাকে বিয়ে করো। এই তুই বের হ আমার রুম থেকে। যাব না। কবে থেকে মামাকে বলছি এই আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে, কিন্তু মামা শুনছেই না আমার কথা। আগামী 1 সপ্তাহের মধ্যে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে আসবো। না পেলে রাস্তা থেকে পাগল ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দিব। তারপর তুই পাগল মিলে একসঙ্গে পাগলামি করবি। এখন বের হ আমার রুম থেকে। এক কথা কতবার বলতে হয় তোকে? কথাগুলো বলতে বলতে রিতার কাছে এগিয়ে আসে। হাত ধরে টেনে তুলতে তুলতে বলে, যা গিয়ে ঘুমা, আগামীকালই তোর জন্য জামাই খুঁজে নিয়ে আসবো। দুজন মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি। আমি কি অন্যের জন্য পাগলামি করি? তোমার জন্য পাগল হয়েছে আর তোমার জন্যই পাগলামি করি। তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না। তোর মতো পাগল না আমি। রিতাকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রিতা বাইরে থেকে বলে, কালকে না এনে দিলে দেখে নিও কি করি আমি। যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয়। গিয়ে ঘুমাবি নাকি বাড়ির বাইরে নিয়ে রেখে আসবো শিয়াল কুকুরের সঙ্গে? রিতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যেখানে তোমার মতো বাঘকে ভয় পাই না, সেখানে সামান্য শিয়াল কুকুরকে কে ভয় পায়? একা একা বকবক করতে করতে নিজের রুমে চলে আসে। সেই বিকেল থেকে অধীর আগ্রহে বসেছিল, আর এখন এসে বলছে আনেনি, ভুলে গেছে। শুধু শুধু সাধের ঘুমের 12টা বাজালো। বন্ধুদের সঙ্গে থাকলে দিন দুনিয়া আর খেয়াল থাকে নাকি?